আসসালামু আলাইকুম। ভারত বনাম বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়েছে, যেখানে ভারত বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। এ খবর তো আমরা সবাই জানি, তাই না? আমি আজকে মূলত এই ভিডিওতে কথা বলবো যে বাংলাদেশ ভারতের সাথে প্রথম ম্যাচে এত বিশাল ব্যবধানে হারলেও সেখান থেকে বাংলাদেশের নেওয়ার মতো পজিটিভ কোন কোন দিকগুলো রয়েছে এবং সে সাথে নেগেটিভ কোন বিষয়গুলো রয়েছে, যেটি আমাদেরকে দ্বিতীয় ম্যাচে করা থেকে বিরত থাকতে হবে যদি আমরা ভারতের বিপক্ষে কম্পিট করতে চাই অথবা তাদেরকে টাফ টাইম দিতে চাই। ম্যাচ জয়ের কথা তো অনেক পরে আসলে ভারতের সাথে, তাই না? তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি যদি বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলি, একদম শুরু থেকে শুরু করি। বাংলাদেশ প্রথম ইনিংসে রান করেছে মাত্র ১৪৯, যেখানে দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেছিলেন সাকিব আল হাসান। সেই সাথে মিরাজ দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া লিটন দাস ২২ এবং নাজমুল হোসেন শান্ত করেছিলেন ২০ রান। সো একটা দলের ব্যাটিং ইনিংস যখন ১৪৯ রানে গুটিয়ে যাবে, এটা স্বাভাবিক যে এই ব্যাটিং ইনিংস থেকে আসলে আপনার নেওয়ার মতো কিছুই থাকবে না। আর তাই আসলে বাংলাদেশের এই প্রথম ইনিংস নিয়ে বলার মতো আসলে কিছুই নেই। এখন যদি দ্বিতীয় ইনিংসের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাচ্ছি? বাংলাদেশ ২৩৪ রানে অল আউট হয়েছে তাদের দ্বিতীয় ইনিংসে। কিছুটা বেটার করেছে প্রথম ইনিংসের থেকে, বাট ইজ ইট গুড এনাফ? এটা তো গুড এনাফ ছিল না, আমরা তো দেখেছি সেটি, তাই না? বাংলাদেশের টার্গেট ছিল যেখানে ৫১৫, আমরা সেখানে করেছি ২৩৪। ঠিক আছে, আমরা জানি যে ৫১৫ রান করে আমরা জিততে পারবো না, কোনো দলই ইভেন এটি ফোর্থ ইনিংসে এরকম একটি পিচে ব্যাটিং করে জিততে পারবে না, সেটি আমরা জানি। বাট আমরা তো অন্তত বাংলাদেশ যেরকম শুরু করেছিল সেকেন্ড ইনিংসে, আমরা আশা করতেই পারি যে বাংলাদেশ ৩০০ ৩৫০ রান অন্তত করবে ভারতের এগেনস্টে। দেখুন, বাংলাদেশের ওপেনিংয়ে পার্টনারশিপে কিন্তু ৬২ রান তুলেছিলেন। এরপর সাকিব আর শান্তর মধ্যেও কিন্তু আরও একটি ভালো পার্টনারশিপ হয়, সো সেখান থেকে আমরা কিন্তু আশা করেছিলাম যে স্কোরটি হয়তো বাংলাদেশ বড় করবে। বাট দিন শেষে সেটিও কিন্তু হয়নি। আমাদের ব্যাটিং কলাপসের কারণে, যেখানে ১৯৪ রানে আমাদের ৬ উইকেট ছিল, মাত্র ৪০ রান তুলতে আমরা শেষ ৪ উইকেটেও হারিয়ে ফেলি। তো সেকেন্ড ইনিংসে কিন্তু একটি বিষয়, যেটি হচ্ছে বাংলাদেশের মোস্ট অফ দ্য ব্যাটসম্যান, যারা প্রপার ব্যাটসম্যান ছিল, তারা কিন্তু স্টার্ট পেয়েছিলেন। আপনি দেখেন, শুধুমাত্র লিটন এবং মেহেদী মিরাজ ছাড়া বাকি সব ব্যাটসম্যানরা কিন্তু স্টার্ট পেয়েছেন, বাট তারা তাদের ইনিংসগুলো লম্বা করতে পারেনি। কেন পারেনি? এটা আসলে বাংলাদেশের অনেক পুরনো একটি অভ্যাস যে ইনিংস শুরু করার পরও স্টার্ট পেলেও তারা খুব সুন্দরভাবে উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসতে পারে। এই কারণেই তারা তাদের ইনিংসগুলো বড় করতে পারেনি। তো এই ইনিংসে আসলে সবাই যেহেতু একই রকম স্টার্ট পেয়েছে, বাট স্টার্টগুলো বড় করতে পারেনি, আলাদা করে বলার মতো কিছু নেই। হ্যাঁ, এখানে শুধু বলার মতো রয়েছে নাজমুল হোসেন শান্তর, যে ৮২ রান তিনি করেছেন। এই ইনিংসটি আসলে চমৎকার খেলেছেন তিনি, একেবারে ফেয়ারলেস খেলেছেন। যতক্ষণ খেলেছেন একেবারে খুবই কম্প্যাক্ট ব্যাটিং করেছেন, ভালো লেগেছে তার ব্যাটিং দেখে আসলে। তবে শেষের দিকে তিনি যখন আউট হয়েছেন, তখন আসলে অন্য প্রান্তে সেরকম ব্যাটসম্যানের সাপোর্ট না পাওয়ায় তিনি কিছুটা এগ্রেসিভ হয়ে খেলতে গিয়েছেন, তখনই তিনি তার উইকেটটি দিয়েছেন। তবে এটি বাংলাদেশের জন্য একটি পজিটিভ দিক, কারণ শান্ত যখন থেকে ক্যাপ্টেন্সি নিয়েছে টেস্টে, এটি কিন্তু ১০ ইনিংস পরে ১১তম ইনিংসে এসে তার প্রথম ৫০, আর ক্যাপ্টেন্সি পাওয়ার পর এটি প্রথম। সো এটি তার জন্য যেমন অনেকটা বুস্ট আপ করবে তার পরবর্তী ইনিংসগুলো খেলার ক্ষেত্রে, সেই সাথে বাংলাদেশ টিমকেও অবশ্যই অনেকটা হেল্প করবে যে বাংলাদেশের ক্যাপ্টেন সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া আসলে সাকিবের ইনিংসটি বড় হওয়া উচিত ছিল, কারণ তিনিও চমৎকার খেলছিলেন, পার্টনারশিপ একটি ভালো হচ্ছিল। বাট যখন থেকে স্পিন বল করা শুরু হলো, জাদেজা যখন থেকে বলিং এলেন, তখনই তিনি কেমন যেন এলোমেলো হয়ে গেলেন। তো যাই হোক, সাকিবের ব্যাটে তো অনেক দিন থেকে রান নেই, সেটি আমরা সবাই দেখতে পাচ্ছি, বা তিনি যে স্ট্রাগল করছেন এটি আমরা স্পষ্টই বুঝতে পারছি। সো বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং থেকে যদি আপনি দেখেন, মোটা দাগে বলার মতো শান্তর ইনিংসটি। সুতরাং এই টেস্ট ম্যাচের পুরো ব্যাটিং যদি বাংলাদেশ আমরা অ্যানালাইসিস করি, একটি মাত্র পজিটিভ দিক হচ্ছে সেটি শান্তর এই ৮২ রানের এই ইনিংসটি, যেটি আমরা একমাত্র পজিটিভ দিক হিসেবে নিতে পারি। এছাড়া ব্যাটিংয়ে আমি আর কোনো পজিটিভ কিছু নেওয়ার মতো কিছু দেখছি না। নেগেটিভ তো আসলে বলে শেষ করা যাবে না। এখন বোলারদের দিকে যদি তাকাই, বোলাররা কিন্তু চমৎকার শুরু করেছিলেন, অন্তত প্রথম দিনের কথা তো বলতেই হবে। প্রথম দিনে বাংলাদেশের পেসাররা তাদের যেরকম ডমিনেশন ছিল আগের ম্যাচগুলোতে, ঠিক একই রকম ধারাবাহিকতা ধরে রেখে তারা তাদের বোলিংটি করে গিয়েছেন অন্তত প্রথম ২ সেশনে।
এরপর ভারত যখন একটি পার্টনারশিপ গড়ে তুলল আশ্বিন এবং জাদেজা মিলে, তখন বাংলাদেশের বোলাররা যেন খেই হারিয়ে ফেললেন। তবে পরের দিন কিন্তু বাংলাদেশ আবারও কামব্যাক করেছিল। বোলাররা তাসকিন 3টি উইকেট তুলে নিয়েছিলেন, বাংলাদেশকে আবারও ম্যাচে ফিরিয়েছিলেন। তো ওভারঅল মোরলেস প্রথম ইনিংসে বাংলাদেশের বোলিংটা ভালো ছিল, অন্তত পেস বোলিংটা। স্পিন বোলিংটা তেমন ছিল না। ইভেন পুরো ম্যাচেই বাংলাদেশের স্পিন বোলিংটা কোনো কাজেই আসেনি আমি বলবো। তো সেদিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশের হাসান মাহমুদ 5 উইকেট নিয়েছিলেন, তাসকিন নিয়েছেন 3টি। তারা চমৎকার পারফরমেন্স করেছেন। প্রথম ইনিংসে তাদের বোলিংটাই মূলত, পেসারদের বোলিংটাই মূলত আসলে পজিটিভ সাইন ছিল, বা এই ম্যাচের প্রথম ইনিংস থেকে আমরা এটি পজিটিভ হিসেবে নিতে পারি। সেকেন্ড ইনিংসে এসে বাংলাদেশ কিন্তু একইভাবে শুরু করেছিলেন। হ্যাঁ, প্রথম ইনিংসে মাত্র 34 রানে 3 উইকেট ফেলে দিয়েছিলাম, বাট সেকেন্ড ইনিংসে কিন্তু আমরা 67 রানের মধ্যে ভারতের প্রথম 3টি উইকেট ফেলে দিয়েছিলাম। বাট এরপরেই কিন্তু বাংলাদেশের বোলাররা আর তেমন কোনো ইফেক্ট ফেলতে পারেনি ভারতীয় ব্যাটারদের এগেনস্টে। আর স্পিনারদের কথা কি বলবো, সেকেন্ড ইনিংসে আসলে স্পিনাররা প্রথম ইনিংসে যা করেছে সেকেন্ড ইনিংসে তাদের কাছে আরও বেশি আমরা এক্সপেক্ট করছিলাম। বাট পিচ হিসেবে কিন্তু বাংলাদেশের বোলারদের, অন্তত স্পিনারদের আরও ফার বেটার পারফর্ম করা উচিত ছিল, যেটি তারা করতে ব্যর্থ হয়েছে। দেখুন, বিপক্ষ দলের বোলাররা যখন বল করছেন, আশ্বিন জাদেজা কি চমৎকার বোলিং করেছেন ফোর্থ ইনিংসে এসে, আমরা সেটি দেখেছি। থার্ড ইনিংসে হ্যাঁ, পিচে হয়তো ততটা হেল্প হচ্ছিল না, বাট যতটুকু পিচ আমরা দেখেছি বাংলাদেশের অন্তত এর চেয়ে বেটার বোলিং করাটা উচিত ছিল। সো সেদিক থেকে দেখতে গেলে বোলিংয়ের দিক থেকে যদি দেখি, পেসারদের একটি এভারেজ পারফরমেন্স আমরা দেখেছি, যেটি থেকে প্রথম 2টি সেশনের বোলিং শুধু আমি পজিটিভ সাইন হিসেবে নিচ্ছি। আর এছাড়া স্পিনারদের বোলিং আসলে খুবই বাজে হয়েছে, যেখান থেকে নেগেটিভ দিক ছাড়া আমি কোনো পজিটিভ দেখছি না। এর আরও বড় একটি কারণ হচ্ছে সাকিবের ইনজুরি, যেটি আমরা পরবর্তীতে দেখেছি যে তিনি কী ধরনের স্ট্রাগল করছিলেন। ফিল্ডিংয়ের দিকে যদি তাকাই, তো বাংলাদেশের ফিল্ডিং এভারেজ মানের ফিল্ডিং হয়েছে, আহামরি তেমন কিছু হয়নি। পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং চমৎকার ছিল, যদিও পাকিস্তানের বিপক্ষেও কিছু মিস করেছিল দল, তারপরেও ফিল্ডিংয়ের স্ট্যান্ডার্ডটা অন্তত এই ম্যাচের চেয়ে অনেক হাই ছিল। সো ওভারঅল যদি বাংলাদেশের প্রথম ম্যাচের সামারি টানি, তাহলে এরকমই হচ্ছে যে বাংলাদেশের শুধু একমাত্র ব্যাটিংয়ের ক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত এবং বোলিংয়ের ক্ষেত্রে পেসারদের কিছু কিছু স্পেল আমরা পজিটিভ সাইন হিসেবে নিতে পারি, যেটি আমাদেরকে সেকেন্ড ম্যাচে ভারতের সাথে নামার আগে হয়তো বা কিছুটা হেল্প করবে। বাট যেমনটি আমরা জানি যে কানপুরের উইকেট কিন্তু একেবারেই স্পিন সহায়ক। সো সেখানে যদি আমাদেরকে ভালো বোলিং করতে হয়, স্পিনারদের বড় একটি রোল প্লে করতে হবে, ঠিক আছে? তো বাংলাদেশের পজিটিভ আসলে প্রথম ম্যাচ থেকে এতটুকুই ছিল। এখানে আর এর চেয়ে বেশি কিছু নেওয়ার মতো আমি টেস্টে অন্তত দেখিনি বাংলাদেশ প্লেয়ারদের কাছ থেকে। এখন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যখন খেলতে নামবে, তখন বাংলাদেশকে কিন্তু অবশ্যই বাংলাদেশকে ব্যাটিংয়ে পারফরমেন্স করতে হবে। আমি আগেও আমার ভিডিওগুলোতে দেখেছি, আপনারা যারা দেখেছেন আমার ভিডিও তারা দেখেছেন যে আমি বারবার কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে গুরুত্ব দিয়েছিলাম, যে বাংলাদেশকে ব্যাটিংয়ে ভালো করতেই হবে, মাস্ট বি, যদি ভারতের সাথে কম্পিট করতে যাই। ম্যাচ জেতা তো ভাই এটি তো আরও অনেক পরের কথা। আমি ভারতকে যদি ন্যূনতম টাফ টাইমও দিতে যাই, সেটি আমাকে ব্যাটিং ভালো করেই দিতে হবে। আপনি শুধুমাত্র বোলিং ভালো করে ভারতের সাথে পার পাবেন না, কারণ ভারত এমন একটি ব্যাটিং লাইন আপ ভারতের রয়েছে যে আপনার বিরুদ্ধে তারা রান করবেই, যেই পিচেই খেলান, যেই বোলারের এগেনস্টে খেলান না কেন। সো এই বিষয়টি বাংলাদেশকে মাথায় নিয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। তো পরবর্তীতে বাংলাদেশ যখন মাঠে নামবে, বাংলাদেশের একাদশ কেমন হবে সেসব বিষয় নিয়ে অন্য সময় আবারও আলোচনা করব। আজকের ভিডিওতে এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।